স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি দেশের বিনিয়োগের সম্ভাব্য এবং তার বর্তমান অবস্থা এবং সেই সাথে অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় কমোডিটি এক্সচেঞ্জ। ঢাকা এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে এখন যেমন স্বয়ংক্রিয়ভাবে শেয়ারে কেনাবেচা হয়, ঠিক তেমনি একটি স্টক এক্সচেঞ্জে কেনাবেচা হবে আলু, পটল, ধান ও পাটের মতো পণ্য। এবং একই সাথে এই বাজারে অংশগ্রহণ করতে পারবে প্রায় হাজার সংখ্যক ক্রেতা বিক্রেতা। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন আজকে আমাদের সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সিইও জনাব ওয়ালিউল মারুফ মতিন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান। তবে মূল আলোচনা যাবার আগে আমরা দেখে নেব কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। একজন কৃষক যেখানে আলু বিক্রি করেন 10 টাকা কেজি দরে, ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় 25 টাকা কেজি দরে। অর্থাৎ বাজারে আলুর যে দাম তার বেশিরভাগই পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কমোডিটি এক্সচেঞ্জ মার্কেট এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বলে মন্তব্য বাজার বিশেষজ্ঞদের। তাদের মতে এই ব্যবস্থায় কৃষক কয়েক স্তরের মধ্যস্বত্বভোগীকে টপকিয়ে পণ্য বিক্রি করতে পারবেন। অসংখ্য ক্রেতার মধ্যে প্রতিযোগিতার কারণে পণ্যের দামও ভালো পাওয়া যাবে। উৎপাদকরা ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি উপযুক্ত দামে পণ্য কিনে ভোক্তারাও লাভবান হবেন এতে। 2007 সালে সরকারের কাছে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের প্রস্তাব দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সিইও। এটার মাধ্যমে এই ডিজিটাল ফ্যাসিলিটিস আমরা গ্রামের কৃষকদের কাছে পৌঁছে দিতে পারবো এবং তাদের পণ্যের বাজারটাকে সারা বিশ্বে, শুধু দেশে নয়, তাদের গ্রামে নয়, সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারবো। আমাদের গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের বিনিয়োগকারী, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ইম্পোর্টার, এক্সপোর্টার সবাই এখান থেকে একটা বড় ধরনের বেনিফিট পাবেন। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের প্রায় সব দেশে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য বিনিময় কেন্দ্র চালু থাকলেও বাংলাদেশে এটি এখনো প্রস্তাবনা আর পরীক্ষা নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় প্রাথমিকভাবে আলু ও পাট নিয়ে কমোডিটি এক্সচেঞ্জ শুরুর সুপারিশ করা হয়। কারণ হিসেবে বলা হয় এই পণ্য দুটি তুলনামূলকভাবে কম মূল্য স্পর্শকাতর। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আওতায় কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাব্যতা নিয়ে কাজ শুরু করলেও কাজটি আর এগোয়নি। এসিসির তৎকালীন চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী মনে করেন, কমোডিটি এক্সচেঞ্জের সুবিধা থাকলেও আমদানি নির্ভর অর্থনীতি হওয়ায় আমাদের দেশে এটি এখনো উপযুক্ত নয়। সুতরাং এখানে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, যেটা আমাদের নেই। 2 নম্বর হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার, এটাও আমাদের ইনঅ্যাডিকুয়েট। আর 3 নম্বর মূলত আমাদের তো সারপ্লাস নাই, মানে মার্কেটিং সারপ্লাসই প্র্যাকটিক্যালি খুব কম। আমরা এগুলো জিনিস ইম্পোর্ট করি, সেখানে ফিউচার মার্কেট কতটুকু এফেক্টিভ হবে এটা খুবই সন্দেহজনক। কমোডিটি এক্সচেঞ্জের সুবিধার কথা বিবেচনায় এনে এটি চালুর আরও খুঁটিনাটি দিক পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উমর আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম আমরা প্রতিবেদনটি। আমি আলোচনার প্রথমে চলে যেতে যাচ্ছি জনাব মারুফ মতিনের কাছে। জনাব মতিন, আপনি দীর্ঘদিন কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কাজ করছেন, তো আমি আপনার কাছে প্রথমে যে জানতে চাচ্ছি যে এই কেন প্রয়োজন এই কমোডিটি এক্সচেঞ্জের? সহজভাবে বলতে গেলে কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে স্টক এক্সচেঞ্জের মতোই একটা অর্গানাইজেশন, যেখানে আমরা পণ্য, বিভিন্ন রকম কমোডিটি লেনদেন করতে পারবো। কিন্তু এখানে শুধুমাত্র যদি আমরা বলি যে স্পট মার্কেট, ক্যাশ মার্কেট, যে সাধারণভাবে আমরা যখন বেচাকেনা করি এখনকার মতো, যে আমি এখন একটা জিনিস কিনলাম স্টক মার্কেটে, স্টক এক্সচেঞ্জে একটা শেয়ার কিনলাম, 3 দিন 4 দিন পরেই পেয়ে যাচ্ছি, বা আমাকে ডেলিভারি দিতে হচ্ছে এর মধ্যেই। কমোডিটি এক্সচেঞ্জের বিউটি, এর সৌন্দর্য আর অনেক বেশি ব্যাপক, বিস্তৃত। তার মধ্যে একটা হচ্ছে যে ফিউচার্স এক্সচেঞ্জের জন্য ফিউচার্স লেনদেন যেটা হয় সব দেশে, সেখানে যেটা আগের ক্লিপিংয়ে আমরা দেখছিলাম, আমাদের আগের এসিসি চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, উনি যথেষ্ট সন্দেহ প্রকাশ করলেন যে কিভাবে কি হবে। কিন্তু আমি বলবো এটার উপকার বহুল। যারা ব্যবহার করছেন, ইনভেস্টার্স, হেজার্স, প্রডিউসার্স, স্পেকুলেটার্স, রাইট, এরা সবাই এই মার্কেট থেকে বেনিফিট পাবেন। আর যারা সরাসরি যারা ব্যবসা করছেন, যারা সিস্টেমটা দেবেন, তাদের জন্য ব্যবসাটা খুব সামান্য। জি জি, আমি
যেটা হচ্ছে বিষয়টা খুব নতুন বাংলাদেশের জন্য, একদম কনসেপ্টটাও নতুন, এটার সাথে ঝুঁকিও সম্পৃক্ততা আছে। তো আপনার দৃষ্টিতে এর সাথে ঝুঁকি কি আছে এই ব্যবসা চালু করা? দেখেন, ঝুঁকি নেই এমন কোনো ব্যবসা অবশ্যই। কোথায় হতে পারে না। কমোডিটি এক্সচেঞ্জ, বিশেষ করে যখন আমরা কমোডিটি ফিউচার্স মার্কেটের কথা বলবো, আমি একদম প্রথমে ফিউচার্স কথাটা চলে যাচ্ছি, যেটা তুলনামূলকভাবে আরো একটু বেশি জটিল মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু ফিউচার্স মার্কেটের সৌন্দর্যটা হচ্ছে যে এটা ঝুঁকি কমিয়ে দেয়, ঝুঁকি কমানোর জন্যই এটার প্রবর্তন, এবং যেটাকে আমরা ইংরেজিতে বলি রিস্ক হেজিং, জি। ঝুঁকিটা কমানোর জন্যই এই কমোডিটি ডেরিভেটিভস ব্যবহার করা হয়। এখানে তো দুই ধরনের এই বাজারে দুই ধরনের কেনাবেচা হবে, একটা স্পট এবং একটা হচ্ছে ফিউচার। স্পট এবং ফিউচারের ক্ষেত্রে সময়ের পার্থক্য কতখানি হতে পারে? স্পট সাধারণত কদিনের মধ্যে এই ডিলটা হয়? আমি পাশের দেশ ইন্ডিয়ার উদাহরণ দিয়ে বলতে পারি যে যদি কোনো লেনদেনের সেটেলমেন্ট 10 দিনের পরে হয়, জি। তখন সেটাকে ফিউচার্স বলা হয়, এবং এর মধ্যে যদি এটা সেটেলমেন্ট হয়ে যায় তাহলে সেটাকে স্পট বা ক্যাশ বলা হয়। এবং ফিউচার্সটা খুব সিম্পল, যে আমি এখন আজকে একটা প্রোডাক্ট নির্দিষ্ট করছি, কি প্রোডাক্ট, এটার কোয়ান্টিটি, এটার প্রাইস এবং এটার স্ট্যান্ডার্ড, ঠিক রাইট গ্রেড কি হচ্ছে, ঠিকই করলাম আজকে, কিন্তু এটা ডেলিভারি হচ্ছে 3 মাস পরে কিংবা 6 মাস পরে, সেটা হচ্ছে ফিউচার্স কন্ট্রাক্ট। আমি যারা আমির হোসেনের কাছে যেতে যাচ্ছি, আপনি বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান। এই ধরনের পণ্য, মূলত কৃষি পণ্যের কথাই আমরা বলছি, এই বেচাকেনা যদি আমরা এই যে নতুন একটা মার্কেটের কথা বলছি, কমোডিটি এক্সচেঞ্জের কথা বলছি, এটা যদি আমরা চালু করতে পারি, তাহলে আপনার কি মনে হয় যে এইটা ভোক্তা পর্যায়ে এর উপকার আসবে? মানে বিশেষত যেটা এখন নিত্য প্রয়োজনীয় দাম নিয়ে আমরা প্রায় বলছি, হিমশিম খাচ্ছে সবাই, সেইখানে কি এইটার উপকার আসবে বলে মনে হয় এই বাজার ব্যবস্থায়? আসলে এই কনসেপ্টটা তো অ্যাবসলিউটলি নিউ, যেটা আমার প্রারম্ভিক ধারণাও কিন্তু এই মুহূর্তের আগে ছিল না এ সম্বন্ধে। এবং অন্যান্য দেশে কিভাবে এই কমোডিটি এক্সচেঞ্জ প্রোগ্রামটা চলতেছে বা এর কার্যকারিতাকে ইত্যাদি সম্বন্ধে আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো ধারণা নাই। বাট এটা ইট সাউন্ডস বেটার এই জন্যে যে আমাদের দেশে কৃষি পণ্যের যদি ধরি, বিশেষ করে ভোগ্যপণ্যের কথাই বলি, ভোগ্যপণ্যের ব্যাপারে দেখা যায় 2-1টি আইটেম ছাড়া আমাদের কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পায় না। তারা যেই মূল্যটা পাওয়া উচিত তার প্রডিউসড আইটেমের, সেই মূল্যটা পায় না। তো এখন এটাতে আমার মনে হচ্ছে যদি এটা আসলেও কার্যকরী করা সম্ভব হয়, এবং কতটুকু কি লেভেল পর্যন্ত করা যাবে সেটা চিন্তা ভাবনা বা রিসার্চের ব্যাপার, সেটা হলো আলাদা। কিন্তু যদি কার্যকরী করা যায় তাইলে কৃষকরা অন্তত প্রথম স্টেজে বেনিফিটেড হবে, কারণ তার কমোডিটিটা যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে সে ডিস্ট্রিবিউট করতে পারে, আর সেখানে যদি তার ফিক্সড মার্কেট থাকে যে আমি 10 দিন পরে, যেমন ফিউচার পারচেজের কথা যেটা বলা হচ্ছে, 10 দিন পরে বা 3 মাস পরে আমি এই ধরনের প্রাইস পাবো। এখন যেটা চলতেছে সেটা চলতেছে কিন্তু একটা রিপ্রেশন টাইপের চলতেছে, যেটাকে আমরা বাংলা কথা দাদন বলি। এটা আড়তদাররা, হোলসেলরা কিন্তু দাদন দিয়ে থাকে। ইভেন দি হোলসেলার সব কারণ বাজার, এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রডিউসারকে দাদন দেয়, সেটাও ফিউচার প্রাইস ফিক্স করে যে এত দামে তুমি দিবা। এখন পটলের দাম যদি মার্কেটে 25 টাকাও হয়, কিন্তু সে হয়তো 10 টাকায় ফিক্স করছিল এবং তাকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিল, সে এর বেশি আর সে পাবে না। কিন্তু যদি এই কমোডিটি এক্সচেঞ্জটা, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা আসলে, তবে মানে যেটা হচ্ছে যে অনেক সময় কৃষকরা প্রতারিত হয়, এটা বা কোনো পক্ষে প্রতারিত হবে না, এবং সেই নিশ্চয়তাই দিবে আসলে এই এক্সচেঞ্জটা। আমার কাছে এটা মনে হচ্ছে যদি এটা আসলে, কারণ এটা মাল্টিভেরিয়াস ফাংশনাল আছে এর মধ্যে। সাধারণভাবে আমাদের স্টক এক্সচেঞ্জ যেভাবে ডিল করছে, এটা কিন্তু আরো ব্যাপক আকারে কিন্তু হওয়ার সম্ভাবনা, কারণ এটা শুধু ঢাকা চিটাগাংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু এটা বাংলাদেশের কৃষিপ্রধান দেশ, কৃষিপ্রধান দেশ হিসাবে, বরং যেটাকে আমরা মোকাম বলি, যেসব এলাকার নির্ভর যে কৃষিপণ্যের, ওইসব এলাকায় কার্যকারিতা যদি হয়, তাইলেই কিন্তু মূলত আমাদের কৃষকরা বা প্রডিউসাররা বেনিফিটেড হবে। তবে এটা হতে পারে, চালু হতে পারে বাল্ক 2-1টা আইটেম দিয়ে স্টার্ট করে
যেমন যেটা ইন জেনারেল রিকোয়ারমেন্ট থাকে, যেমন আলু, আলু, এরপরে রাইসের কথা হতে পারে, পাট অন্যান্য আসতে আর পারে। এরকম বাল্ক আইটেম মধ্যে যদি এটা প্রাথমিকভাবে শুরু করা যায়, তাইলে এটা কার্যকারী সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স হবে এবং এটাতে বেনিফিটের অ্যাসেসমেন্টটাও আমাদের পক্ষে করা সম্ভব হবে। তখন কিন্তু এটাকে কোঅপারেশন করে আরও কিভাবে স্প্রিড করা যায়, এটা হয়তো তখন চিন্তা ভাবনা করার সুযোগ থাকবে। ধন্যবাদ জনাব আমির। জনাব মতিন, একই প্রশ্ন আপনার কাছে আমি আসতে চাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে আসলে কতটা রাখতে হবে? তবে এই বিষয়ে আমি একটু বিরতির পর শুনতে যাচ্ছি, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর AK এনামুল হক। বাংলাদেশের কৃষকের স্বার্থে কমোডিটি এক্সচেঞ্জের প্রয়োজন কতটুকু? হ্যালো, আমি যেভাবে চিন্তা করছি সেটা হচ্ছে এভাবে যে আমি যদি কৃষকদের কথা চিন্তা করি তাহলে প্রবলেম অনেকগুলো আছে। সেটা হচ্ছে যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি কৃষকদেরকে ফরওয়ার্ড কন্ট্রাক্টটাকে এক্সচেঞ্জে নিয়ে আসবো, এটা বলা সহজ, কিন্তু আমি যদি ভারতের এক্সচেঞ্জকেও দেখি সেখানেও কিন্তু সবগুলো কৃষি প্রোডাক্টকে আনে নাই। দুটো কারণ, একটা হচ্ছে বাজারে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, অর্থাৎ গভর্নমেন্ট যদি নানা সময়ে দাম দর বেঁধে দেয়, সে সমস্ত বাজারে কমোডিটি এক্সচেঞ্জের খুব ডিফিকাল্ট কাজ করা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যদি বাজারে প্রচুর পরিমাণে সেকেন্ডারি বায়ার যেগুলো থাকে তারা যদি না থাকে তাহলে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে মার্কেটটা আবারও এক ধরনের যেটাকে বলা হয় মার্কেট ম্যানিপুলেশন হবে। সুতরাং সেক্ষেত্রে যদি ওপেন ট্রেড হয়, অর্থাৎ আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বাংলাদেশকে যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে এটা সম্ভব। তাহলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে গুটি কয়েক কমোডিটি, যে কয়টা কমোডিটিতে বাংলাদেশে কোনো ধরনের প্রাইস নিয়ন্ত্রণ নাই বা মূল্যের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং যে সমস্ত কমোডিটি বাংলাদেশের কৃষির সাথে ওয়ার্ল্ড এক্সপোর্ট মার্কেট জড়িত, সেই প্রোডাক্টের ক্ষেত্রেই কমোডিটি এক্সচেঞ্জ রেট হয়তো চালু করাটা সুবিধাজনক হবে। সাধারণ পণ্যের ব্যাপারে যেভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন, এটা আমার মনে হয় না যে এখন চালু করা ঠিক হবে, এবং এতে বাজার আরো বেশি অস্থিতিশীল হবে। ধন্যবাদ জনাব এনামুল। আমরা জনাব এনামুলের কথা শুনছিলাম। তা ওনার প্রশ্ন যাওয়ার আগে আমরা যেটা প্রথমে আমরা যেখানটা আপনি শেয়ার করেছিলেন যে আমরা বিরতি যাওয়ার আগে বলছিলেন যে নিত্য পণ্যের বাজারে এর প্রভাব কতটুকু পড়বে, এটা আমরা এরপরে আমরা ওনার যে রিস্কের কথা যিনি বললেন আপনার প্রশ্ন থেকে আমি ওনার প্রশ্নের একটা কিউ আমি নিচ্ছি। সেটা হচ্ছে যে উনি দুটা প্রবলেমের কথাই আগে শুরু করলেন। আপনি যেভাবে বেনিফিট খোঁজার জন্য আপনি আমাকে প্রথম প্রশ্ন করেছেন, উনি শুরু করেছেন কিন্তু প্রবলেম দিয়ে। প্রবলেমের মধ্যে একটা হচ্ছে যে যদি আমরা কোনো পণ্যের দাম নির্দিষ্ট করে দিতে চাই সরকার থেকে, তখন এটা আসলেই কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হবে। ন্যায্য মূল্যের কথা বলছি, আমি হোসেন সাহেব বললেন, আমরা সবাই জানি যে ন্যায্য মূল্যটা কি। এখন ন্যায্য মূল্যটা কি আমরা দেখেন, যদি ভোক্তা হিসেবে যখন আমরা চিন্তা করছি, আমরা কমপ্লেন করছি সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, অথচ কৃষকের কাছে দামটা কমে যাচ্ছে। তার ন্যায্য মূল্য হ্যাঁ রিলেটিভ ব্যাপার একটা। এবং আমরা মার্কেট ইকোনমিতে যারা বিশ্বাস করি তারা বলবো যে ন্যায্য মূল্য সেখানেই নির্দিষ্ট হবে যে এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একসঙ্গে ম্যাচ করছে। হ্যাঁ, তো কৃষকের জন্য যেটা সুবিধা হবে এই ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য, একটা কম্পিউটারাইজ সিস্টেম যখন তারা কমোডিটি এক্সচেঞ্জ থেকে পাচ্ছে, তাদের যে মূল্য, যেটা তাদের ডিজায়ার্ড প্রাইস, যেটা রিকোয়ার্ড প্রাইস বা ডিজায়ার্ড প্রাইস যাই বলেন না কেন, সেটা সবাইকে জানাতে পারছেন, একটা অফার দিতে পারছেন। উনি একটা জিনিস বললেন যে গুটি কয়েক পণ্য, যে পণ্যগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোজার আছে, সেটা নিয়ে আমরা এটা করতে পারি। এটা কতখানি আপনি পণ্য সিলেকশন করার জন্য উনি খুবই যথাযথভাবে বলেছেন যে সব পণ্য এটা করা যাবে না। কোনটা করা যাবে না? একটা হচ্ছে যে পণ্যের স্ট্যান্ডার্ডাইজেশনটা সম্ভব নয়। যেমন বলতে পারি যে চালের কথা বলতে পারি আমরা। বিভিন্ন রকম চাল আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ওটা ভাঙা হচ্ছে। এখন যদি নির্দিষ্ট করে বলতে পারি যে এই গ্রেডের বাসমতি একটা আমার ট্রেড হবে, এই গ্রেডের গ্রেড 1 নির্দিষ্ট মাপ থাকবে, নির্দিষ্ট থাকবে, সেটা করা যাবে। সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে প্রচুর পরিমাণে
অংশগ্রহণ থাকতে হবে। বাজার একটা 2 জন 4 জন 5 জন মিলে বাজার করলে সেটা কোনো বাজার হবে না। আন্তর্জাতিক পর্যায়ে যেমন উনি আমার ধারণা সম্ভবত উনি গোল্ড বা সিলভার কিংবা ক্রুড অয়েল এ ধরনের কমোডিটির কথা উনি হয়তো চিন্তা করছেন। হ্যাঁ, এগুলো অবশ্যই আমাদের কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড হতে পারে। তো সেটা একটা দিক। আর যে কৃষকের কাছে যেটা আমাদের দেশের কৃষকদের কাছে যেটা দরকার হবে যে ব্যবসাটা, সেটা নির্দিষ্ট পণ্যই সেটা আমাদের গবেষণার বিষয়। দেখে বুঝতে হবে যে কোনটা স্ট্যান্ডার্ডাইজেশন ঠিকমতো হচ্ছে এবং এটার প্রচুর ডিমান্ড আছে, প্রচুর সাপ্লাই আছে। আমাদের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে এসএসসি সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং ডক্টর এনামুল সাহেবও যেটা বললেন যে প্রচুর ঝুঁকির কথা বলছেন তারা। তাহলে পৃথিবীতে তো এটা নতুন ধারণা একেবারেই না। আমাদের দেশে যে নাই ঠিক আছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, এছাড়া পৃথিবীর অন্য অনেক দেশে আছে। তাহলে ওই দেশগুলো তার ঝুঁকিকে মিনিমাইজ করার জন্য কি ব্যবস্থা নিয়েছে যেটা আমরা নিতে পারি? দেখেন, ঝুঁকি কমোডিটি এক্সচেঞ্জ কখনো ঝুঁকি বাড়ায় না, এই কথাটার সঙ্গে আমি একমত নয়। আচ্ছা, যেটা আমাদের দেশে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের মধ্যে রয়ে গেছে, এটার টেকনিক্যাল প্রবলেম, এডুকেশনাল প্রবলেম, এগুলো তো রয়ে গেছেই। কিন্তু আমি বলবো যে সবচেয়ে বড় প্রবলেম রয়ে গেছে সাইকোলজিক্যাল প্রবলেম। আগে থেকেই একটা ধারণা যে এটা একটা আমাদের ঝুঁকি বাড়াবে। যেমন আমরা এটা জানি যে কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে ডেরিভেটিভসের কথা আমরা যখনই বলবো, স্পেকুলেটরদের একটা রোল থাকতে হবে। সারা দুনিয়ার সব জায়গাতে আছে এবং আমাদের দেশে এখনো আছে। এখন এটা আমাদের মনে রাখতে হবে, কিছুতে আমরা মনে রাখতে চাই না, বিশ্বাস করতে চাই না যে স্পেকুলেটর, যাদেরকে আমরা ফটকাবাজ বলে গালি দিই ব্যবসার ক্ষেত্রে, কিন্তু আমাদের ব্যবসা যখন আমরা করতে চাই এই ফটকাবাজিটা করতেই হয়। এবং ফটকাবাজরা, স্পেকুলেটররা কখনো ঝুঁকি তৈরি করেন না, অন্যের ঝুঁকি কিন্তু ওনারা গ্রহণ করেন মার্কেট থেকে। একজন কৃষক, তার জন্য যেটা আমি রতন সাহেব আলাপ করছিলেন যে ওনার একটা দাদন নিয়ে ব্যবসা করছেন, সেটাই বলছিলেন, দাদনের কথা। দাদন নিয়ে ব্যবসা করছেন, ওনার একটা হিসাব আছে, এত টাকা খরচ হয়েছে, এত টাকা কস্ট অফ ক্যাপিটাল। কৃষক লেখাপড়া না জানলেও হিসাবপত্র ঠিকই থাকবে অবশ্যই। উনি হয়তো চিন্তা করলেন যে আমার 500 টাকার নিচে যদি আমি বিক্রি করি আমার কমোডিটিটা, এটা সমস্যার মধ্যে হয়ে যাবে। তো উনি হয়তো 510 টাকায় বিক্রি করতে পারলে খুশি। কিন্তু আমি একজন শহরি লোক, সুটকোট পরা লোক, আমার কাছে মনে হতে পারে যে না, এবার বাজারে এটার দাম হবে 600 টাকা আমার হিসাবপত্র যদি বলে। সেখানে আমি কিন্তু ওই কৃষকের থেকে কিন্তু বেশি ঝুঁকি আমি নিতে পারি। কৃষকের যে ঝুঁকিটা, সেটা একজন স্পেকুলেটর হিসেবে আমি সেটাকে অ্যাবজর্ব করতে পারি। যারা আমির, আপনি বলছিলেন যে দাদন ব্যবস্থা, আমরা বলার চেষ্টা করছি যে এটারই একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছেন। সো ওই ব্যবসা থেকে আপনি যদি বলছেন যে এটা যদি হয়, তাহলে ওখানেও তো এক ধরনের মানুষ জড়িত আছে ব্যবসার সাথে, যেটা বলা হচ্ছে যে এই ব্যবস্থা চালু হলে বা এই মার্কেট চালু হলে মধ্যস্বত্বভোগীরা থাকবে না। তো আপনি কি মনে করেন, এতে কি সুবিধা হবে? আমি যেটা মনে করি, মধ্যস্বত্বভোগী থাকবে না, মধ্যস্বত্বভোগী ছাড়া ব্যবসা হয় না। এটা যেভাবেই বলুক না কেন। এবং যে স্পেকুলেটরসের কথা বলতেছেন, দাদন যারা, দে আর দি স্পেকুলেটরস, সেটাই, দে আর দি স্পেকুলেটরস। হ্যাঁ, তাদের ছাড়া ব্যবসা হয় না। এখন তারা একটা প্রোডাক্টের জন্য বা দুটা প্রোডাক্টের জন্য দাদন দিল, কিন্তু বন্যা এসে নষ্ট হয়ে গেল। কিন্তু যে এক্সপেকটেশন ছিল যে তোমার এত বিঘার মধ্যে আমি এতগুলো পণ্য পেতে চাই এবং সেটা আমি তোমাকে অ্যাডভান্স পে করলাম, এই পার্ট অফ ইট মেবি, কিন্তু তাকে তো তার ওই রিস্কটা কিন্তু সেই কভার করতেছে, যার নষ্ট হলো সেই কভার করতেছে না। এরকম জিনিস আমাদের আছে। তবে যেই কথাটা এনাম সাহেব বললেন, ওই কথাটার সাথে কিছুটা আমি একমত, যেটাতে কন্ট্রোল সিস্টেম আছে, সরকারি একটা কন্ট্রোল আছে, সেখানে স্পেকুলেটরদের ভূমিকাটা সেইভাবে থাকে না। কারণ আমরা যেভাবে কথা বলতেছি, সরকার যেভাবে কথা বলতেছে, যে সমস্ত আইনের কথা বলতেছে, সাজা ইত্যাদি কথা বলতেছে, একজন স্পেকুলেটর যদি তার থেকে কমে ফিক্স করে সে প্রকিউর করে, তো সে তো সাবজেক্টেড টু বি কি বলে প্রসিকিউটেড। সুতরাং এইসব জিনিস যখন থাকে তখন কিন্তু এই ব্যবসার ধন্যবাদ। আমি একটু এখন জনাব মতিনকে বলতে চাচ্ছি যে তাহলে মধ্যস্বত্বভোগী থাকবেই বলছেন, বা যদি বলা হচ্ছে কমে যাবে, সেখানে কর্মসংস্থানের কি অবস্থা দাঁড়াবে? দেখেন, আমাদের যখন কম্পিউটার প্রথম আসলো তখন আমরা অনেকেই মনে করেছিলাম যে কম্পিউটার আসলে অফিসের লোকজনের অনেকেরই চাকরি চলে যাবে। ব্যাপারটা তা নয়। মধ্যস্বত্বভোগীদের একটা নতুন ধরনের ব্যবসা শুরু হবে। তারাও, তাদের জন্য এই কমোডিটি এক্সচেঞ্জের ব্যবসা ওপেন থাকবে।
এটা 1 নম্বর জিনিস। আর 2 নম্বর হচ্ছে এটা প্রচুর জব ক্রিয়েট করে। মধ্যস্বত্বী ব্যবসায়ীরা থাকবেন এখানে, স্টক ব্রোকাররা যেমন আছেন, তখন তাদের ব্যবসাটা আরও লিগালাইজড হবে, আরও ফর্মাল হবে, এবং একটা ইনস্টিটিউশনের আন্ডারে যখন আসবে সরকারের নজরদারি থাকবে। আমরা সরকারের নজরদারি চাই, কিন্তু সরকার দাম ঠিক করে দেবেন। আমরা মার্কেট ইকোনমিস্ট হিসেবে, বাজার লোক হিসেবে জিনিসটাকে মতিন, আমাদের সময় খুব পছন্দ করি না। কম, আমি শুধু অল্প সময়ের মধ্যে আপনি শেষ করতে অনুরোধ করব যে সরকার বিভিন্ন সময় এই এক্সচেঞ্জ চালুর কথা বলেছিলেন, এখন সর্বশেষ অবস্থা কোথায় আছে, খুব সংক্ষেপে? আমি যতদূর জানি, সংবাদপত্রের মাধ্যমেই জানি যে গত মাসে একটা সংবাদপত্রের নিউজ ছিল যে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলেছেন যে এটার বিষয়ে একটা আইন কানুন তৈরি করে সেটা দেওয়ার জন্য মিনিস্টার অফ ফাইন্যান্সকে, এবং সেটা পার্লামেন্টে যাবে। আমার মনে হয় এটা বেশ অনেক এগিয়ে গেছে, এবং আমরা আশা করতে পারি যে বর্তমান সরকারের আমলেই এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ জনাব মতিন, ধন্যবাদ জনাব আমির হোসেনকে আপনাদের আজকে আলোচনার জন্য। দর্শক, আজকে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে।